দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। সম্প্রতি জনাব জিএম কাদেরের একটি বক্তব্যকে ঘিরে নির্বাচনে বিদেশি শক্তির প্রভাব নিয়ে আবারও আলোচনা চলছে। এ নিয়ে আজকে আমরা কথা শুরু করতে চাই। সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন বিষয় উঠে আসবে। এছাড়া উপনির্বাচন চলছে, সে নিয়েও কথা বলতে চাই। উপজেলা নির্বাচন সামনে, সে নিয়েও কথা বলবো। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব আহমেদ হোসেন এমপি, তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন জনাব শেখ রফিকুল ইসলাম, তিনি বীর মুক্তিযোদ্ধা ও আহ্বায়ক ভাসানী অনুসারী পরিষদ। এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, তিনি সাংগঠনিক সম্পাদক বিএনপি। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই জনাব ওবায়দুল কাদের আজকে এই বিদেশি শক্তির প্রভাব নিয়ে কিছু কথা বলেছেন, তার অংশবিশেষ শুনে নেব। বাংলাদেশে 42% লোক ভোট দিয়েছে। ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়নি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। শুরুতেই জনাব শেখ রফিকুল ইসলাম বাবলু, আপনার কাছে আসতে চাই। এই যে নির্বাচন পেরিয়ে বেশ কয়েক মাস চলে গেল, তারপর এখন উপজেলা নির্বাচন, সেটি বিএনপি বর্জন করেছে। আওয়ামী লীগের মধ্যে নিয়ে নানান ধরনের আলোচনা চলছে। সংসদ সদস্যদের আত্মীয়দের সরে দাঁড়াতে বলা হলো, তাদের অনেকে আবার সরেও দাঁড়ালেন না। এই সব কিছুর পরেও জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের যে পরিস্থিতি, যে বিদেশি চাপের কথা বারবার ঘুরে ফিরে আসে জাতীয় পার্টির তরফ থেকে, জিএম কাদেরও যে কথা বলছেন, সেটার প্রাসঙ্গিকতা আজকে কি, সেখান থেকে যদি শুরু করি। ধন্যবাদ মঞ্জুর আপনাকে। আমি চ্যানেল 24-এর অসংখ্য দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে। আসলে জিএম কাদের সাহেব যে কথাটা বলেছেন, উনি আসলে রাজনীতিতে যে জিনিসটা হয়, মানে থলের বিড়ালটা উনি বের করে দিয়েছেন। উনি এই যে চাপের কথা বলেছেন, 3 বৃহৎ শক্তির চাপ, ভারত, চায়না, রাশিয়ার যে কথা বলেছেন, এই জিনিসগুলো এসছে এই বছরই, এই নির্বাচনে সবচেয়ে বেশি আমরা অনুভব করতে পেরেছি। 2014তেও এরকম পারি নাই, 18তেও না, কিন্তু এইবার সেটা বেশি হয়েছে। এর পিছনে ফিরে যেতে হবে আমাদেরকে। এখানে আমরা যারা বিরোধী দল মাঠে, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রামে রত ছিলাম। সেই সুষ্ঠু নির্বাচন শুধু আমরাই চাইনি, বিদেশ থেকে অনেক শক্তি চেয়েছে। আমেরিকা চেয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন চেয়েছে একটা সুষ্ঠু নির্বাচন দেশে হোক, এবং সুষ্ঠু নির্বাচনটা সবার জন্যই কাম্য সেটা। কিন্তু সেখানে দেখা গেল জিএম কাদের সাহেব যে কথাটা আজকে বলেছেন, যে 3টি বৃহৎ শক্তির চাপে তারা নির্বাচনে গিয়েছেন। আমি এখানে জিএম কাদের সাহেব যে সত্য জিনিসটা বের করে দিয়েছেন, যেটা নিয়ে গত 2 দিন রাজনীতিতে অনেক কথাবার্তা, অনেক কিছু হচ্ছে। ওবায়দুল কাদের সাহেব নিজেই তো অনেকটা বলেছেন, অনেকটা উনি নিজেই বলে দিয়েছেন যে যদি সেই আপনার ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় দূতাবাসের উপস্থিতিতে, ভারতীয় দূতের উপস্থিতিতে উনি যে কথাটা বললেন, যে যদি ভারত আমাদের পাশে না থাকতো তাহলে আমরা হয়তোবা এইভাবে পারতাম না। এখানে ওবায়দুল কাদের সাহেবের যে এই কথাটা, এবং আরও উনি বলেছেন, আরও পরে আরও অনেক কথা বলেছেন, দিল্লি আছে তো আমরা আছি, ভারত আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। এটাকে আওয়ামী লীগের তরফ থেকে অনেকটা এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয় যে বিদেশি শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যেটা অবৈধ চাপ দেবার চেষ্টা করছিল, ভারত সেটা রুখে দিয়েছে, এতে তারা অনৈতিক কিছু করেনি। সেটার ব্যাপারে আপনি কি বলেন? ভারত একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছিল বাংলাদেশে, যেটার জন্য আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম, সুষ্ঠু যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে। আমি এই কথা যেটা আমরা দেখেছি, আমরা অনুভব করেছি,
যুক্তরাষ্ট্র চেয়েছিল সবসময় যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, গণতন্ত্র ফিরে আসুক, এটা যুক্তরাষ্ট্র বারবার চেয়েছিল, কিন্তু সেটা হয়নি, যেটা ভারতের কারণেই হয়নি। কোনো না কোনোভাবে ভারতের কাছে গিয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরে এসছে। অবস্থান থেকে সরে আসার কারণেই আজকে ওবায়দুল কাদের সাহেবের কথা ধরেই বলতে পারি যে ভারতের চাপে এই দেশে যে একটা বিরোধী দলবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, এটা কোনো নির্বাচন আমরা মনে করি না, আমি মনে করি না, অন্তত আমার দল মনে করে না, আমার জোট গণতন্ত্র মঞ্চ এটা মনে করে না। তো কাজেই এই নির্বাচন উনি কিছুক্ষণ আগেই দেখলাম, আপনার শুরুতে যে এটা দেখাইলেন, সেখানে উনি বলছে 42% ভোট পেয়েছি আমরা, এই করছে। ভোটটা কীভাবে হয়েছে এই দেশের মানুষ জানে, আওয়ামী লীগও জানে, ও ভাইও জানে, সবাই জানে। তো এখানে আমদ হোসেন সাহেব আছেন, তো কাজে এটা নিয়ে আমি আর এর বাইরে কিছু বলতে চাচ্ছি না। সুষ্ঠু ভোট এই দেশে হয়নি, 42% ভোট হয়নি, এটা দিবালোকের মতো সত্য। এটা কিভাবে হয়েছে সেটা আপনারা জানেন, গত 2014-তে কী হয়েছে, 2018-তে কী হয়েছে, এটা সবাই জানে। আসলে আমরা এই টেবিল থেকে আমরা চেয়েছি, যেমন 6 তারিখেও প্রেস ক্লাবের সামনে থেকে বলেছি, এখনও সময় আছে, নির্বাচনটা আপনারা বন্ধ করে দেশে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। এবং সংবিধানের ধারা দিয়ে আমরা বলেছিলাম, আমি নিজেই বলেছি, সেটা প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি সবাইকে ডেকে নিয়ে বসেন, দরকার হলে একটা জাতীয় সরকার করেন, নির্বাচন করে সুষ্ঠু ভোট যদি এই দেশে হয়, ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি নিজে বক্তৃতায় এই কথা বলেছি, কিন্তু সেটা আর হয়নি। যেভাবে হোক তারা সেভাবে নিয়ে গেছে, কিন্তু এটি তো শেষ না। দেশে একটা সুস্থ ধারার রাজনীতিতে আমাদেরকে আসতে হবে, নিশ্চয়ই আমাদেরকে আসতে হবে। সে আসার জন্যই আজকে বিদেশি শক্তির হস্তক্ষেপ কেন হবে? আমরা যদি আমরা বসে এক টেবিলে বসে যদি ফয়সালা করতে পারি, কেন এখানে প্রশ্ন আসবে, বিদেশি শক্তির হস্তক্ষেপ আসবে? বিদেশি শক্তির হস্তক্ষেপ কোনোদিনই আমরা পছন্দ করি না, এবং আমাদের এটা কাম্যও না, এবং এটা কেউ চায় না। ধন্যবাদ। জনাব আহমেদ হোসেন, আপনার কাছে আসতে চাই। জনাব ওবায়দুল কাদেরের বক্তব্যটাই ঘুরে ফিরে আসে, যখন প্রশ্ন ওঠে যে বিদেশি শক্তির প্রভাব এই নির্বাচনে ছিল কিনা, তখন তার এই কথাটা উদ্ধৃতি দেওয়া হয় যে তিনি বলেছেন যে ভারত পাশে না থাকলে আওয়ামী লীগ হয়তো এই নির্বাচনী বৈতরণী পার হতে পারতো না। সেটার কি ব্যাখ্যা আপনারা দেন? এবং এই মুহূর্তে বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থা বলুন, সামনে উপজেলা নির্বাচন হচ্ছে, সেখানেও বিএনপি যথারীতি আসছে না, এভাবে আসলে কতদিন চললে নির্বাচনী ব্যবস্থা একটা গ্রহণযোগ্য অবস্থায় থাকবে, নাকি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে? ধন্যবাদ আপনাকে। নির্বাচনী ব্যবস্থা তো ঠিক আছে। আউট অফ 44 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিস, তার মাঝে 28টি পার্টি নির্বাচনে অংশ নিয়েছে। এমন 71 সালে নির্বাচনে কিন্তু সব রাজনৈতিক দল অংশ নেয়নি। এমনকি মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান বাসানিও কিন্তু 70 সালে নির্বাচনে জয়েন করেননি। তিনি এটা দ্বিমত ছিল, কাজে কার দ্বিমত থাকতে পারে, বাট নির্বাচন তো হয়েছে। 70 সাল নির্বাচনে বঙ্গবন্ধু গিয়ে না গেলে আজকের বাংলাদেশের জন্ম হতো না। এবং পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন সব দেশের বিপ্লবের ক্ষেত্রে, যেমন রাশিয়ার বিপ্লব হয়েছে, চীনের বিপ্লব হয়েছে, সব বিপ্লবে, ভিয়েতনামের বিপ্লব হয়েছে, সব বিপ্লবের পক্ষেই তার বাইরে বন্ধু ছিল, শত্রুও ছিল। এমনকি 71-এর মুক্তিযুদ্ধে ভারত আমাদের সপক্ষে ছিল। ভারত সপক্ষে না থাকলে 9 মাসের সশস্ত্র যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়া কঠিন হতো। এই বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে, এটা ইতিহাসের স্বীকৃত সত্য। কাজেই ডেমোক্রেসির পক্ষে ভারত পক্ষে ছিল, ডেমোক্রেসির পক্ষে, অ্যানার্কিজমের পক্ষে না। বাংলাদেশের দুটো ধারা ছিল, একটা অ্যানার্কিজম, একটা হচ্ছে ডেমোক্রেসি, একটা টেরোরিজম অ্যান্ড ডেমোক্রেসি। টেরোরিজম মানে আগুন সন্ত্রাস, টেরোরিজম মানেই রেল লাইন উপড়ে ফেলো, টেরোরিজম মানেই ট্রেনের কামরায় আগুন দাও, টেরোরিজম মানে এখানে একটা প্রসঙ্গ ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে আমি আপনার কোন দেশ তো তার নিজের স্বার্থ ছাড়া কিছু করে না। ভারতের এখানে জানতে চেয়েছেন সেটা উত্তর দিচ্ছি। আওয়ামী লীগের পাশে থাকার কারণ আমাদের প্রশ্ন হলো যে বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা আছে, এটা থাকবে, ইট উইল কন্টিনিউ। যদি কেউ নির্বাচনে না এসে নির্বাচনকে কিল করতে চায়,
প্রতিহত করতে চায়, নির্বাচনী রাজনীতিকে ধ্বংস করতে চায়, তখন তারাই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। যা বিএনপি জামাত সহ যারা নির্বাচনে না এসে সন্ত্রাসের পথে গিয়েছে, তারা কিন্তু ইতিহাসে সমাদৃত নয়, ইতিহাসে সন্ত্রাসী পার্টি হিসাবেই কিন্তু তারা আজকে পেয়েছে, আখ্যা পেয়েছে। এমনকি কেরালার আদালত বলেছে যে বিএনপি একটি সন্ত্রাসী পার্টি, আমেরিকাও বলেছে বিএনপি সন্ত্রাসী পার্টি। ইউসি আমেরিকা তাদের পক্ষে ছিল। আপনিও কি মনে করেন যে বিএনপি একটি সন্ত্রাসী দল? বিএনপি সন্ত্রাসী পার্টি, বিএনপি খুনিদের পার্টি, কিলার্সদের পার্টি। যদি আপনি আসলেই মনে করেন বা আওয়ামী লীগ মনে করে বিএনপি সন্ত্রাসী দল, তাহলে তো আপনারা বিএনপিকে নিষিদ্ধই করতে পারেন, সেটা তো করছেন। সন্ত্রাসী পার্টিকে আমরা নিষিদ্ধ ঘোষণা করছি না। আপনি জনগণ দ্বারা দীক্ষিত হতে হতে, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হতে হতে এমনিই তারা মাটির সাথে তলিয়ে যাচ্ছে, তলিয়ে যাবে। আমরা আগাভাগে তাদেরকে এক ব্যান্ড করতে যাবো কেন? তারা নিজেরাই ব্যান্ড হয়ে যাচ্ছে, নিজেরাই আপনার আত্মঘাতী সিদ্ধান্তে আত্মহত্যা করছে বারবার। আত্মহত্যার মধ্য দিয়ে তারা রাজনীতিকে বিলীন হয়ে যাচ্ছে, জনগণের চেতনা থেকে তারা মরে যাচ্ছে, রাজনৈতিক ধারার সাথে তারা সংযুক্ত নয়। সুতরাং রাজনৈতিক ধারা মানে গণতান্ত্রিক ধারার সাথে সংযুক্ত না থাকলে কোনো রাজনৈতিক দল বেঁচে থাকতে পারে না, সার্ভাইভ করতে পারে না। কিন্তু তারপরে তো প্রতিদিনই আওয়ামী লীগ নেতাদের মুখে বিএনপির নাম শোনা যায়, সেটার কারণটা কি? আওয়ামী লীগ নেতারা বাংলাদেশের দুটো ধারা আছে, একটা শুভ শক্তির ধারা, একটা অপশক্তির ধারা। আর সেই শুভ শক্তির ধারার নেতৃত্ব হচ্ছে আওয়ামী লীগ, অশুভ শক্তির ধারার নেতৃত্ব হচ্ছে বিএনপি। কাজে আমাদের তো অশুভ শক্তির বিরুদ্ধে কথা বলতেই হবে, সবসময় বলতে হবে। আমরা জামাতের বিরুদ্ধে সবসময় বলবো, আমরা আলবদর রাজাকারদের বিরুদ্ধে সবসময় বলবো, ৭১-এর মুক্তিযুদ্ধের অপশক্তির বিরুদ্ধে সবসময় বলবো। ৭১-এর মুক্তিযুদ্ধের অপশক্তি আর বিএনপি একই ধারার, একই সুরের, একই চেতনার আজকে পার্টি হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই ধারার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধারার কখনো সম্পর্ক নেই। কাজে আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি, উই বিলিভ ইন ডেমোক্রেসি। আমরা ডেমোক্রেসির ধারায় আছি, গণতান্ত্রিক ধারায় আছি। ডেমোক্রেসি মানে শান্তি, ডেমোক্রেসি মানে উন্নয়ন, ডেমোক্রেসি মানে মানুষের কল্যাণ। আজকের বাংলাদেশ ডেভেলপমেন্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের শিখর উঁচুতে দাঁড়িয়েছে বাংলাদেশ, এই ক্রেডিবিলিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এই ক্রেডিবিলিটি বাংলাদেশ আওয়ামী লীগের। বিএনপি ঈর্ষান্বিত, বিএনপি এই ক্রেডিবিলিটি ধ্বংস করতে চায়, বিএনপি উন্নয়নকে ধ্বংস করতে চায়, বিএনপি বাংলাদেশ শান্তির রাজনীতিকে ধ্বংস করে অশান্তির রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। তারা সে খুনের রাজনীতি নিয়ে আসতে চায়, যে খুনের রাজনীতি জিয়া রহমান সৃষ্টি করেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে, সেই খুনের ধারাকে ফিরিয়ে আনতে চায়। সুতরাং আমরা বাংলাদেশে জিয়া রহমান সূচিত খুনের ধারাকে প্রতিহত করে আমরা সার্ভাইভ। ধন্যবাদ। জনাব প্রিন্স, আপনার কাছে আসতে চাই। বিএনপি অশুভ ধারার রাজনীতির নেতৃত্বে রয়েছে এবং সে কারণেই বিএনপিকে ঠেকাতে আওয়ামী লীগকে প্রতিদিন বিএনপির নাম নিতে হয়, এ ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যদিও আমি আমার নিজের এলাকা হালুয়াঘাট থেকে সংযুক্ত হয়েছি। এই যে আপনার মানে যদিও আপনারা সংযুক্ত হওয়ার সময় হয়তো বিদ্যুৎ ছিল, কিন্তু এখানে তো বিদ্যুতের যাওয়া আসার খেলার মধ্যে আমি এখন বিদ্যুৎবিহীন অবস্থায় আছি। এটাই হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন, যে তারা বলেছে যে বিদ্যুৎটাকে ১০০% মানে উৎপাদন হয় এক চাহিদা অনুযায়ী। সেই বিদ্যুৎ যে কি পরিস্থিতিতে আছে এটা আহমদ হোসেন ভাইরা হয়তো না জানতে পারেন, বা জানলেও হয়তো ওনারা বলেন না। কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ আজকে চরম একটা সংকটে আছে। আপনার এই ভরা মৌসুমে যখন ধান উৎপাদন হচ্ছে, ধান কাটার সময়, তখন বিদ্যুৎ নাই। আপনার প্রচন্ড গরমের মধ্যে মানুষ আজকে অত্যন্ত অসহনীয় অবস্থায় আছে, গরমে হাঁসফাঁস করছে, বিদ্যুৎ নাই। তো ওনাদের উন্নয়ন তো এরকমই। কতক্ষণ বিদ্যুৎ থাকছে না জনাব প্রিন্স আপনাদের, আপনি যেখানে আছেন? সারা দিনে 24 ঘন্টার মধ্যে সম্ভবত 8 থেকে 10 ঘন্টা থাকেন। জি, আমি গত 3 দিন ধরে আমার এলাকায় অবস্থান করছি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আহমদ হোসেন সাহেবের বক্তব্যগুলো শুনছিলাম। ওনার বক্তব্য শুনে আমার দুইটা প্রবাদের কথা মনে হয়ে গেল, যে উদর পিঞ্জি বুদর ঘাড়ে চাপানো, আর একটা হচ্ছে ধান ভানতে শিবের গীত গাওয়া। তো এইগুলো হচ্ছে ওনাদের কথা শুনে এগুলো আমার মনে হয়ে গেল। উনি বলেছেন বিএনপি নাকি অশুভ ধারা। অশুভ ধারা আওয়ামী লীগ, বিএনপি নয়। আজকে আওয়ামী লীগ সন্ত্রাস করছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্রকে হত্যা করছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ব্যাংক ডাকাতি থেকে শুরু করে, গরু চুরির থেকে শুরু করে, চিনি চোরাচালান থেকে শুরু করে,
ভোট ডাকাতি থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যেটা আওয়ামী লীগ এটার সাথে জড়িত না। দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, দেশে বিদেশে সম্পদের অবৈধ পাহাড় করা, এগুলি তো আছেই। তা আজকে এই অশুভ শক্তি কারা? অশুভ শক্তি তো আওয়ামী লীগ। বরঞ্চ বিএনপি এই অশুভ শক্তির হাত থেকে দেশকে উদ্ধার করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে। উনি বলেছেন জিয়াউর রহমান নাকি খুনের রাজনীতি শুরু করেছেন। আসলে ওনারা জিয়াউর রহমানকে দেখে ভয় পায়, জিয়াউর রহমানের রাজনীতিকে ভয় পায় বলেই আজকে কথায় কথায় এসব মিথ্যাচার করে। জিয়াউর রহমান নয়, খুনের রাজনীতি শুরু হয়েছে স্বাধীনতার পরে আওয়ামী লীগের আমল থেকে সিরাজ শিকদারকে হত্যার মাধ্যমে। এবং সেই সময় জাসদ যারা আজকে তাদের সহযোগী, সেই জাসদের কত হাজার নেতাকর্মীকে যে ওনারা হত্যা করেছে রাজনৈতিক কারণে, এটার কোনো হিসাব নাই। তো এগুলো বলে তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। ঐতিহাসিক বাস্তবতাতে এই যে জাসদ একসময় মোটামুটি তাদের যে রাজনৈতিক গুরুত্ব ছিল সেই অবস্থানে আর থাকতে পারেনি, সেখান থেকে অনেক ছোট একটা অবস্থানে তাদের এখন রাজনীতি করতে হচ্ছে। একটু আগে জনাব হোসেন যেটা বলছিলেন যে বিএনপি যদি এভাবেই নির্বাচন থেকে দূরে থাকতে থাকে তাহলে একটা সময় তারা অনেক দূরে সরে যাবে রাজনীতির মূলধারা থেকে। দেখুন, জাসদের সাথে বিএনপি রাজনীতির বা এটার কোনো মিলানো এটা উচিত হবে না। আজকে নির্বাচনী ধারা কি বাংলাদেশে আছে? নির্বাচনী ব্যবস্থাকে আওয়ামী লীগ ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আওয়ামী লীগের আমলে স্থানীয় সরকার বলেন, জাতীয় সরকার বলেন, যেগুলিতে যেই নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে জনগণ কি ভোট দিতে পেরেছে? একটার পর একটা নির্বাচনে তারা নতুন নতুন রেকর্ড গড়েছে। 2014 সালের নির্বাচনে তারা ভোটারবিহীন নির্বাচন করেছে, রাজনৈতিক দলবিহীন নির্বাচন করেছে, 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে তারা একে মানে গিনিস বুকে রেকর্ড করার মতো অবস্থা তৈরি করেছে। আবার 2018 সালে আমরা নির্বাচনে গেলাম, সেই নির্বাচন কি দেখেছি আমরা? দিনের ভোট আগের রাতে অনুগত প্রশাসনকে দিয়ে করেছে, সেখানে ডান্ডা মেরে সব ঠান্ডা করে দেওয়া হয়েছে, সেখানে জনগণকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় নাই। আবার 2024 সালে যে নির্বাচনটা হলো 7ই জানুয়ারি, সেখানে কি দেখলাম? সেখানে তারা দামি নির্বাচন করলো। একটা নতুন সংযোজন, একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা নৌকা প্রতীকের নির্বাচনে প্রার্থী দিল, আবার তারা বলল তাদের দল থেকে আবার স্বতন্ত্র দাঁড়াতে পারবে, ইগল মার্কা, ট্রাক মার্কায় তারা নির্বাচন করবে। এবং সেখানে রাজনৈতিক দলবিহীন, উনি বলেছেন যে 44টি রাজনৈতিক দলের মধ্যে 28টি দল নির্বাচন করেছে। এই 28টি দল কারা? এই বাংলাদেশে যারা সক্রিয় রাজনীতি, এই যে আপনার গণতন্ত্র মঞ্চের রফিকুল ভাই এখানে উপস্থিত আছেন, ওনাদের সেই জোটেরই নাগরিক ঐক্যকে সকল আপনার দেওয়া থাকা সত্ত্বেও, মানে ক্রাইটেরিয়া ফুলফিল করা সত্ত্বেও তাদেরকে আপনার অনুমোদন দেয় নাই বা নিবন্ধন করেন এই নির্বাচন কমিশন। গণসংহতি পরিষদ ওনাদের জোটের এই গণতান্ত্রিক কি বলে আপনার জোটের গণসংহতি আন্দোলন, আপনার গণসংহতি আন্দোলন, সরি আমি নাম তো ভুলে গিয়েছিলাম, গণসংহতি আন্দোলন দিয়েছে কাদেরকে? আপনার কি তৃণমূল বিএনপি দিয়েছে কাদেরকে? আপনার বিএনএম দিয়েছে কাদেরকে? বিএসএম নাকি একটা দল আছে, এগুলি কারা? এগুলি তো সব প্রোডাকশন তো আওয়ামী লীগের। এগুলি যে নাটক মঞ্চস্থ হয়েছে, এই নাটকের রচয়িতাও গণভবনের, স্ক্রিপ্ট রাইটারও গণভবনের, পরিচালকও গণভবনের, এবং নির্বাচন পরিচালনা করেছে একটা বিরতির সময় হয়ে গেছে। নির্বাচনী ব্যবস্থা আছে। জি, আমরা মনে হয় বুঝতে পেরেছি আপনার কথা। আমরা ফিরে আসবো, দর্শক একটু পরে ফিরছি, সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব রফিকুল ইসলাম বাবলু আপনার কাছে। জি, এই যে পরিস্থিতি যেখানে বলা হচ্ছে ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, অন্তত জনাব জিএম কাদের সেই ইঙ্গিত করেছেন, বিএনপি প্রকাশ্যে সেটা বলে, আপনিও সেই ইঙ্গিত করছিলেন। ভারতের আওয়ামী লীগ প্রীতির কারণটা কি এবং বিএনপিকে বেছে না নেওয়ার কারণটা কি? এর পেছনে কি সেই 10 ট্রাক অস্ত্র মামলা বলুন বা সেই সময় ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করার যে অভিযোগ ভারত করে থাকে সেটাই প্রধানত দায়ী, নাকি আর কোনো কারণ রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে এখানে আপনার এই প্রশ্নের উত্তরের আগে আমি দুটো জিনিস আনতে চাচ্ছি। নিশ্চয়ই। সেটা হলো 28টি পার্টির নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আহমদ হোসেন সাহেব মৌলানা ভাসানী নির্বাচন বর্জনে একটা মুক্তি করেছেন। সেই প্রশ্নটা আমি কমপ্লিট করে আপনার ওই প্রশ্নে আসছি।
এই 28টা পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এরকম পার্টি চায়নাতে আছে 9টা পার্টি, কম্বোডিয়াতে আছে 17টা পার্টি এবং উত্তর কোরিয়াতে 4টা পার্টি আছে, যারা সরকারকে কোনোদিন চ্যালেঞ্জ করে না। তারা সবসময় সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে। এই 28টা দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে এরা সরকারের একটা অংশ এবং তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে এসেছে। আর মৌলানা ভাসানী নির্বাচন বর্জন যেটা উনি বলেছেন, আহমদ হোসেন সাহেব, মৌলানা ভাসানী কেন করেছিলেন সেটা আপনার পিছনের দিকে ফিরে যেতে হবে। 1957 সনে কাকবাড়ি সম্মেলনে প্রথম বাংলাদেশের চিন্তা মৌলানা ভাসানীর মুখ দিয়ে বেরিয়েছিল, সেটা ইতিহাসে স্থান পেয়েছে। এবং সেই তখন থেকে মৌলানা ভাসানী যখন স্বাধীনতার কথা বলেন তখন কিন্তু মৌলানা ভাসানীকে বিদ্রুপ করেছিলেন বঙ্গবন্ধু, সরওয়ার্দী সাহেব, যে মৌলানা ভাসানী ভারতের চর এবং নেহরুর দালাল। যাই হোক, কিন্তু মৌলানা ভাসানী নির্বাচন বর্জন বঙ্গবন্ধুর সঙ্গে তার যে কথাবার্তা হয়েছিল মৌলানা ভাসানী একটা জাতীয় ঐক্যের জন্য, এবং উনি কী স্লোগান দিয়েছিলেন নির্বাচন বর্জন করতে গিয়ে, যে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। বাংলাদেশ স্বাধীন করার জন্যই মৌলানা ভাসানীর লক্ষ্যটা ছিল। ওনার সঙ্গে অসংখ্য বামপন্থী দল ছিলেন, তারা এবং তার দলের লোকেরা চেষ্টা করেছিলেন নির্বাচনে যাওয়ার। মৌলানা ভাসানী বলছেন, নো, এই মুহূর্তে আমাদের জাতীয় ঐক্য দরকার, আমরা জাতীয় ঐক্য না হলে বাংলাদেশকে স্বাধীন করা যাবে না, এই পশ্চিমাদের সঙ্গে আমাদের আর থাকা যাবে না। সেই লক্ষ্যেই মৌলানা ভাসানী সেদিন নির্বাচন বর্জন করে বঙ্গবন্ধুকে সমর্থন দিয়েছিলেন। এবং তারপরে আপনারা জানেন তারপরের ইতিহাসটা কী হয়েছে। এই 28টা পার্টি এবং ভাই প্রিন্স ভাই যে কথাটা বললেন, এখানে আওয়ামী লীগের দায়িত্ব হলো বিরোধী দলকে নির্বাচনে আনা। আমি মনে করি যেটা সুস্থ ধারা রাজনীতি যদি বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আওয়ামী লীগকেই দায়িত্ব নিয়ে বিরোধী দলকে নির্বাচনে আনতে হবে। এটা আমরা মনে করি, এই দেশের মানুষ মনে করে, যেহেতু তারা দীর্ঘদিন ক্ষমতায় আছে এবং ক্ষমতাকে কক্ষিগত করে রেখেছে। তারা যেভাবে হোক, এইভাবে হোক, ওইভাবে হোক, তারা ক্ষমতায় থেকে যাচ্ছে। তাদের দায়িত্ব হলো বিরোধী দলকে নির্বাচনে এনে একটি সুস্থ ধারার রাজনীতি এখানে প্রতিষ্ঠিত করা। এটা আওয়ামী লীগেরই দায়িত্ব আমি মনে করি, এবং আমার দল মনে করে, এই দেশের মানুষ সেটা মনে করে। তো যাই হোক, আপনি যে প্রশ্নটা করেছিলেন সেটা আমি আপনাকে বলি। এই যে ভারত, শোনেন, 71 সনে ভারতের যে ভূমিকা, আমি শ্রদ্ধার সঙ্গে সেই ভূমিকাকে স্মরণ করি। তারা 2 কোটি মানুষকে আমাদেরকে 9 মাস খাওয়াইছে, পড়াইছে, আমাদেরকে ট্রেনিং করাইছে, আমরা যুদ্ধ করেছি পাকিস্তানিদের বিরুদ্ধে, শ্রদ্ধার সঙ্গে করি। কিন্তু তার পরবর্তী দেন ভারতের কি ভূমিকাটা। আজকে ভারতের উচিত ছিল এই আওয়ামী লীগ সরকারকে এইভাবে বিপথে পরিচালিত না করে, যে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন আসুক। আমেরিকা যেভাবে চেয়েছিল, ইউরোপিয়ান যেভাবে চেয়েছিল, এইভাবে যদি ভারত চাইতো তাহলে আজকে এইভাবে আমাদের দেশটা এইভাবে পিছিয়ে যেত না। আমরা বড় বড় বিল্ডিং করতেছি, ফ্লাইওভার করতেছি, অবকাঠামোগত উন্নয়ন করতেছি, কিন্তু দেশ তো পিছিয়ে যাচ্ছে। দেশের একটা সুস্থ গণতান্ত্রিক ধারা নেই। সুস্থ গণতান্ত্রিক ধারা যতদিন না আসবে এই দেশ পিছিয়ে যাবে। আস্তে আস্তে এই দেশটা হয়তো অন্য কোথাও চলে যেতে পারে, হাতছাড়া হয়ে যেতে পারে দেশটা। আমাদের এই দেশের স্বাধীনতা থাকবে কি না সেটার একটা প্রশ্ন আসতে পারে। কাজে আমার মনে হয় ভারত যেভাবে হস্তক্ষেপ করছে, ভারতের উচিত হবে এটা হস্তক্ষেপ না করা, এবং একটা সুস্থ ধারার রাজনীতি যাতে বাংলাদেশে চলে, সুষ্ঠু নির্বাচন হয়। সামনে সময় আছে, আরও 5 বছর আছে, সময় আছে। আমরা অপেক্ষা করব যে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু ধারার রাজনীতি চালু হোক। এইভাবে যদি একতরফাভাবে, একঘেয়েমিভাবে যেভাবে দেশ চালাইছে পুলিশ বাহিনী দিয়ে, আপনার আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, সেটা হবে না। আর 10টা অস্ত্র সম্পর্কে আপনি যেটা বলেছেন, 10টা অস্ত্র যেটা বলা হয়েছে যে ভারতের বিরুদ্ধে, এখানে আমাদের সংবিধানে একটা কথা লেখা আছে, আমি এটাকে সমর্থন করতেছি না কোনোভাবেই। এই 10টা অস্ত্র এটা আমরা সমর্থন করি না। তবে ভারতের অঙ্গরাজ্যগুলো, এটা সংবিধানে আমাদের লেখা আছে, আমি ধারাটা এই মুহূর্তে আমার মনে নেই, যে কোনো দেশের মুক্তি সংগ্রামে বাংলাদেশ এই মুক্তি সংগ্রামকে সমর্থন করবে, এটা সংবিধানে লেখা আছে। উনি তো সংসদ সদস্য, প্রিন্স ভাই আছেন, সবাই আছেন।
তো কাজেই এখানে 10টা অস্ত্রের উসিলা দিয়ে যদি ভারত মনে করে যে আমার এই 7টি রাজ্যে একটা অস্থিতিশীল অবস্থা বাংলাদেশ তৈরি করবে, কোনোদিনই করবে না। বাংলাদেশ সবসময় ভারতের বন্ধুত্ব চায়, জি, সবসময় একটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ চায়। আমরা সৎ প্রতিবেশী সুলভ আচরণ আমরা ভারতের কাছে আশা করি, কিন্তু ভারত যদি সেটা না করে এই দেশের মানুষকে দাবায় রাখা এত সোজা জিনিস না। জি, ধন্যবাদ। ধন্যবাদ। আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে এই প্রসঙ্গে যদি আর কিছু যোগ করার থাকে করতে পারেন। এর পাশাপাশি উপজেলা নির্বাচনের প্রসঙ্গে আসতে চাই। সেখানে এখন পর্যন্ত 73 জনকে বহিষ্কার করা হয়েছে বিএনপি থেকে, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। 76 বোধহয় সংখ্যাটি এখন পর্যন্ত। এর মধ্যে বেশ কজন আছেন যারা চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এরাও রয়েছেন। এই যে পদক্ষেপগুলো বিএনপির তরফ থেকে নিতে হচ্ছে, এতে আসলে দলের কি ক্ষতি হচ্ছে না? আনমিউট করে নিতে হবে জনাব প্রিন্স। খানিকটা বোধহয় কারিগরি ত্রুটি হচ্ছে। শুনতে পাচ্ছেন? বোধহয় খানিকটা সমস্যায় হচ্ছে। জনাব আহমেদ হোসেন, আপনার কাছে আসি এ পর্যায়ে। এই যে ঘুরে ফিরে ভারতের প্রভাবের কথা আসে এবং বিএনপির তরফ থেকে যে অভিযোগটা ঘুরে ফিরে করা হচ্ছে সেটা হচ্ছে যে ভারত যা চায়। ও, জনাব প্রিন্স বোধহয় এসে গেছেন, তাহলে আবার জনাব আহমেদ হোসেনের কাছে একটু পরে আসছি। জি জনাব প্রিন্স, আপনি কি শুনতে পেয়েছেন নিশ্চয়ই আমার প্রশ্ন? জি, আমি আপনার প্রশ্নটা শুনতে পেয়েছি। দুঃখিত কারিগরি সমস্যার জন্য। প্রথমে আমি আগের প্রশ্নে যেটা বলতে যাচ্ছিলাম যে তখন ওই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন না দিয়ে আওয়ামী লীগের অনুসারী দামি দলগুলোকে নিবন্ধন দিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বাড়িয়ে, পরিকল্পিতভাবে বাড়িয়ে তাদেরকে দিয়ে দামি নির্বাচন করিয়েছে আওয়ামী লীগ, এবং সেই দামি সরকার এবং দামি সংসদ তারা তৈরি করেছে, যার কোনো গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা দেশে বা দেশের বাইরে এখন কোথাও নাই। এখন এই বিশ্বাসযোগ্যতা, এগুলো করে কিন্তু বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায় না, বরঞ্চ জনগণ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। আর ভারতের যে ব্যাপারটা আপনি প্রথমে বলেছেন যে আওয়ামী লীগকে বেছে নিয়েছে ভারত আর বিএনপি কে কেন বেছে নিচ্ছে না, সেখানে 10টা অস্ত্রের ব্যাপারটা আপনি সামনে নিয়ে এসছেন। আমি বলতে চাই যে আজকে বাংলাদেশের রাজনীতি যে বাংলাদেশে নাই, বাংলাদেশের রাজনীতি যে ভিন্ন কোনো দেশের কাছে আওয়ামী লীগ তুলে দিয়েছে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তাদের অনুগত যে বিরোধী দল, গৃহপালিত যে বিরোধী দল, যে জাতীয় পার্টি, তার প্রধান জিএম কাদের সাহেব, তিনি কিন্তু সেটা হাটে হাড়ি ভেঙে দিয়েছেন এবং তিনি নিজেই বলেছেন যে বাংলাদেশে কি হচ্ছে। এবং তার থেকে আরো একটু আগে যাই, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরেক কাদের সাহেব, ওবায়দুল কাদের সাহেব, তিনি কিছুদিন আগে তিনি প্রকাশ্যেই আপনার একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে ভারতের হাই কমিশনারের উপস্থিতিতে বলেছেন যে ভারত গত 7ই জানুয়ারি নির্বাচনে তাদেরকে সহযোগিতা করেছে, তাদের পাশে থেকেছে। অর্থাৎ কি, বাংলাদেশের রাজনীতিকে আজকে ওনারা সকলে মিলে ভারতের হাতে তুলে দিয়েছে, ভারত দ্বারা নিয়ন্ত্রিত। আজকে এই কথা কিন্তু ঘুরে ফিরে এই দামি সরকারের যিনি সাধারণ সম্পাদক তিনিও বলেছেন, দামি বিরোধী দলের যিনি প্রধান নেতা জিএম কাদের সাহেব তিনিও বলেছেন। তো এগুলো করে বাংলাদেশকে তারা আজকে কোথায় তুলে দিয়েছে। কিন্তু জনাব আহমেদ হোসেন যেটা একটু আগে বলছিলেন যে এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অনৈতিক হস্তক্ষেপকে আসলে ভারত রুখে দিয়েছে, এর বাইরে তারা কিছু করেনি, এটি হচ্ছে তাদের অবস্থা। বাংলাদেশের যদি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে অনৈতিক যদি কোনো আপনার হস্তক্ষেপ করে থাকে, তার প্রতিবাদ তো বাংলাদেশের জনগণ করবে, সেটা ভারত কেন করবে? ভারত কি বাংলাদেশের মানে প্রভু রাষ্ট্র? বাংলাদেশ কি তাদের করদ রাজ্য? সেটা তো না। যদি এরকম যুক্তরাষ্ট্র করেই থাকে বা তাদের যদি ইচ্ছাই থাকে, বাংলাদেশের জনগণ করবে।
এবং আমরা সবার আগে সেটা প্রতিবাদ করব। আমরা তো দেখি নাই, বরঞ্চ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি জাতিসংঘ বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, জনগণের অংশগ্রহণে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্বাচন চেয়েছে। এটা তো দোষের কিছু নয়, বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিবেশী দেশের হাতে আওয়ামী লীগ তাদের নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য প্রতিবেশী দেশের হাতে সেটা তুলে দিচ্ছে, যেটা জিএম কাদের সাহেব এটা উল্লেখ করেছেন এবং ওবায়দুল কাদের সাহেব সেটা স্বীকার করেছেন। আজকে এসব করে তারা জনগণকে বোকা বানাতে চায়, বাংলাদেশের স্বাধীনতাকেই তারা বিকিয়ে দিয়েছে। আর উপজেলা নির্বাচনের কথা বলেছেন, ৭৩ জন ৭৬ জনের আমাদের বহিষ্কারের কথা। দেখেন, এই যে আমরা কিন্তু এখন এক দফা আন্দোলনে আছি, এক দফা আন্দোলন কিন্তু পরিত্যাগ করি নাই। এখানে রফিকুল ইসলাম সাহেব বলেছেন ৫ বছর সময় আছে, ৫ বছর না ৫ মাসও কিন্তু হতে পারে। আমরা এক দফা আন্দোলন কিন্তু পরিত্যাগ করি নাই। এই এক দফা আন্দোলন চলাকালে এই স্থানীয় সরকার নির্বাচন এটা কিন্তু বাস্তবে মাঠের রাজনীতিতে জনাব প্রিন্স সে এক দফা আন্দোলনের অস্তিত্ব কোথায় আজকে? হ্যাঁ, আন্দোলন শুনেন, আপনি এই কথা বলছেন, আজকে আমাদেরকে তো তছনছ করে দেওয়া হয়েছে বিরোধী দলকে। আপনার একটা বিরোধী দলের ২৭,০০০ নেতাকর্মীকে জেলে আটক রেখে প্রায় ২ লক্ষের উপরে নেতাকর্মীকে নতুন করে মিথ্যা মামলায় জর্জরিত করে বিরোধী দলের নেতা কর্মী সমর্থক এবং তাদের আত্মীয় স্বজনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, কর্মজীবন, রাজনৈতিক জীবনকে তছনছ করে দেওয়া হয়েছে। এটা দম নেওয়ার জন্য তো কিছুটা সময় লাগবে, আমরা সেই দমটা নিচ্ছি, কিন্তু আমরা আমাদের সেই আন্দোলন কিন্তু পরিত্যাগ করিনি। আমাদের প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কর্মকাণ্ড সেই আন্দোলনেরই অংশ এবং সেটা আমরা চালু রেখেছি। এটা আমরা, আপনি বলেছেন মাঠের আন্দোলন কোথায়? মাঠে আন্দোলন কি নাই? আমরা কি কর্মসূচি পালন করছি না? এই যে এই উপজেলা নির্বাচন বর্জনের যে আমাদের সিদ্ধান্ত, সেটাও কিন্তু এই আন্দোলনেরই অংশ। কারণ আমরা মনে করি এই নির্বাচনী ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বলেই আমরা আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাচ্ছি না এবং এক দফা দিয়েছি। সেই কারণেই এই এক দফা আন্দোলন চলাকালে এই যে স্থানীয় সরকার নির্বাচন, আমরা মনে করি সরকারের একটা ফাঁদ। এই ফাঁদে যারাই পা দিবে, সরকার তো প্ররোচনা দিচ্ছে আমাদের কিছু লোককে। এই যে ৭৩ জন, আমি আমার নিজের এলাকায় আছি, এখানে কয়জন বিএনপির বর্তমান কর্মী? ম্যাক্সিমামই হচ্ছে সাবেক। তারা কোনো না কোনো ভাবে সরকারের সাথে লিয়াজ করে আপনার এই পর্যন্ত আপনার এসেছে। সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে তাদেরকে উস্কানি দিয়ে, প্রশ্রয় দিয়ে তাদেরকে নির্বাচনে নামিয়েছে। এই যে এখন তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলছে আওয়ামী লীগ, এটা ৮ তারিখের পরে কি থাকবে এই মিষ্টি কথা? এই মিষ্টি কথা কিন্তু ৮ তারিখের পরে থাকবে না বলেই আজকে আমরা কিন্তু এগুলি জানি বলেই আমরা এই নির্বাচন বর্জন করছি। ৭৩ কেন, এখানে যদি ২৫০ জনকে বহিষ্কার করতে হয় আমরা বহিষ্কার করব, কারণ আমরা জেনে শুনে আওয়ামী লীগের ফাঁদে পা দিতে পারি না। এই যে উপজেলা নির্বাচন, এটা একটা আওয়ামী লীগের রাজনৈতিক ফাঁদ। এই ফাঁদে ফেলার জন্য তারা আজকে প্রতীক উঠিয়ে দিয়েছে। আজকে দেখেন, আমি একটা লাইন আমাকে শেষ করতে দেন। এই যে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক দিয়ে নির্বাচন, এটা কারো কোনো দাবি ছিল? কিন্তু আওয়ামী লীগ স্বপ্রণোদিত হয়ে করেছে। আজকে আবার সেই প্রতীক তারা উঠিয়ে নিয়ে বলেছে যে যেভাবে নির্বাচন করতে চায় করুক। কেন? ওই গ্রহণযোগ্যতা অর্জনের জন্য যে আমরা উপজেলা নির্বাচন করেছি, এত সংখ্যায় সেখানে প্রার্থী ছিল, এখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে, সেই জন্য হয়েছে। আমি আজকে কিশোরগঞ্জ থেকে আসলাম, সেখানেও আমরা জেনে এসেছি, আমার নিজের এলাকাতেও আমরা জানছি, আওয়ামী লীগের একটা করে গ্রুপ আমাদের কিছু লোককে, যারা এই নির্বাচন করে বহিষ্কৃত হয়েছে, তাদেরকে আপনার প্রশ্রয় দিচ্ছে, তাদের সাথে সাথে আছে। বিএনপির কোন নেতাকর্মী তাদের সাথে নাই, কারণ বিএনপির নেতাকর্মীরা সেই আন্দোলন পরিত্যাগ করে নাই। আমাদের গায়ে এখনো আঘাতের দাগ, আমরা এখনো ট্রমার মধ্যে আছি, এই ট্রমা থেকে বের হতে পারি নাই। তো আমরা কিভাবে আবার আওয়ামী লীগকে সহযোগিতা করব এই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে? আমরা মনে করি এই নির্বাচনে অংশগ্রহণ করার মানেই এই গণতন্ত্র হত্যাকারী, নির্বাচনী প্রক্রিয়া ধ্বংসকারী আওয়ামী লীগকে সহযোগিতা করা। বিএনপি জেনে শুনে এই আত্মহত্যা করতে পারে না। জি, ধন্যবাদ। জনাব আহমেদ হোসেন, আপনার কাছে ফিরে আসি। আওয়ামী লীগের আশ্বাসে ২০১৮ সালে তো বিএনপি নির্বাচনে গেল এবং তারপরে ফলাফল যেটা হয়েছে সেটা বিএনপির কাছে গ্রহণযোগ্য হয়নি এবং তারা নানান ধরনের অভিযোগ করেছিলেন। তার ফলশ্রুতিতে এরপরে এই বছরের নির্বাচনে তারা আর অংশ নিলেন না এবং এটাকে একটু আগে জনাব প্রিন্স যেভাবে বলছিলেন, এটা আসলে আওয়ামী লীগের তরফ থেকে এক ধরনের ফাঁদ ছাড়া আর কিছু নয় বলেই তারা মনে করেন। এটার ব্যাপারে আপনি কি বলবেন? না, বিএনপির জন্ম হয়েছে তো আওয়ামী লীগকে ক্রাশ করার জন্য।
আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য বিএনপির জন্ম হয়নি। আর 18 সালের নির্বাচনে তারা হেরে গেছেন। নির্বাচনে হেরে গিয়ে এখন এবার নির্বাচন তারা বর্জন করেছেন। তিনি বলেছেন উন্নয়নের কথা বলেছেন। তিনি যে গ্রামে বসে তিনি যে অনলাইনে কথা বলতে পারছেন, এটাও কিন্তু শেখ হাসিনার উন্নয়ন। তিনি বলেছেন 24 ঘন্টার মাঝে 8 ঘন্টা থাকে না, 8 ঘন্টা যাবে না কৃষিতে, রাতের 11টার পরে 12টার পরে তখন বিদ্যুৎ চলে যায় কৃষি জমিতে। তিনি তো এরপরে তো লাইট আছে, কারেন্ট আছে, তাদের সময় তো লাইট ছিল না। গ্রাম পর্যন্ত কি কারেন্ট বিএনপির আমলে ছিল? কখনো ছিল না। ঢাকা শহরে কারেন্ট থাকতো না, সবাই বলতো কারেন্ট চলে গেলেই বলতো এই তো খালেদা চলে গেছে। কাজেই অন্যের ঘাড়ে দোষ চাপানো যায়, নিজের চেহারাটাকে দর্পণের সামনে দাঁড়িয়ে দেখা উচিত যে আমি কতটা ভালো ছিলাম, কতটা ভালো আছি, কতটা কলঙ্কিত হয়ে গেছি। তিনি নিজেই বলেছেন তাদের ঘর তস্তস হয়ে গেছে। দুঃখ হয়, বেদনা হয়, আপনার ঘর তো আপনি তস্তস করে দিয়েছেন, আপনি ধ্বংস করে দিয়েছেন। নির্বাচনের পার্টি নির্বাচনে না আসলে ঘর ধ্বংস হয়ে যায়। এমনকি আমরা আওয়ামী লীগ 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমানের সামরিক শাসনের আমলে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু আমরা অংশ নিয়েছিলাম, কারণ গণতন্ত্রকে ফিরে আনার জন্য, জনগণের কাছে যাওয়ার জন্য চ্যালেঞ্জ হিসাবে। কাজে বিএনপি তো চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারে না রাজনৈতিকভাবে। বিএনপি যায় উল্টো পথে, সন্ত্রাসের পথে। সন্ত্রাসী রাজনীতি কখনো ডেমোক্রেসির অংশ নয়। আব্রাহাম লিঙ্কন তো কথা বলেনি যে টেরোরিজম ইজ এ পার্ট অফ ডেমোক্রেসি? ডো নো, ডেমোক্রেসি কি গণতন্ত্রের অংশ? আবার চেগুয়েভারার পথে যাবেন না আপনি ভারতের চার মজুমদারের পথে যাবেন? ভারতের চার মজুমদার সন্ত্রাসের পথে গিয়েছিল, আজকে বিলীন হয়ে গেছে। আপনি অপেক্ষা করবেন? হ্যাঁ, অপেক্ষা করতে করতে বাংলাদেশেও অনেক রাজনৈতিক দল আজকে নাই, বিলুপ্ত হয়ে গেছে। সেই নামগুলো নাইবা বললাম। এখন যেভাবে নির্বাচনগুলো হচ্ছে জনাব আহমেদ হোসেন, তাতে কি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে আপনারা সন্তুষ্ট, যেখানে আপনাদেরকে নিজেদের দলের এমপিদেরকেই স্বতন্ত্র আরো আওয়ামী লীগের এমপিদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, যেখানে আপনারা উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক দিচ্ছেন? প্রতিষ্ঠানের কর্ণধার আজাদ সাহেব কি আমার দলের লোক? তিনি তো স্বতন্ত্রভাবে পাশ করে আসছেন। তিনি কি উইদাউট ভোটে পাশ করেছেন? না, ভোটে পাশ করেছেন। হিজ ভোটেড। আমার নৌকা এখানে হেরে গেছে। তারপরে কি প্রমাণ হয়নি যে বাংলাদেশ ইলেকশন হয়েছে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, ক্রেডিবল? আওয়ামী লীগের সাথেই আওয়ামী লীগের লড়াই। আপনি বলেছেন আমেরিকা আমাদের রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে বন্ধু। আমেরিকার সাথে আমার শত্রুতা নেই। আমেরিকার কাছ থেকে তারা সাহায্য চেয়েছিলেন। আমেরিকা যখন দেখেছে তারা সন্ত্রাসের পথে চলে গেছে, তখন আমেরিকা ইউটার্ন করেছে। এবং আমেরিকার জো বাইডেন লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখে বলেছেন আমরা আপনার সাথে কাজ করতে চাই। জাপানও তো এই সরকারকে স্বীকার করে দিয়েছে, নির্বাচনকে অভিনন্দন জানিয়েছে। মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্রই নির্বাচনকে অভিনন্দন জানিয়েছে। এমনকি ইউরোপিয়ান কান্ট্রিগুলো ইলেকশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়কে অভিনন্দন জানিয়েছে। এরপরও বিএনপি যদি বলে যে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে আসে নাই, না এসেছে, কীভাবে এসেছে? কাজেই নিজেরকে চিন্তা করেন, আত্মসমালোচনা করেন, আত্মশুদ্ধিতা অর্জন করেন। আত্মসমালোচনা না করে, অন্যের দোষারোপ না করে নিজের দোষটা কোথায় লুকিয়ে আছে দেখেন না একবার। একটা পার্টি যখন নেতৃত্ব থাকে না, একটা পার্টির নেতৃত্ব করাপ্ট হয়ে গেছে। পার্টির প্রধান বেগম জিয়া আজকে অসুস্থ এবং তিনি কারারুদ্ধ দণ্ডপ্রাপ্ত হয়ে আছেন। তার ছেলে তারেক জিয়া পালিয়ে আছেন, সি ইজ অ্যাবসকন্ডেড বিকজ সেও আজকে ওয়ান্টেড আসামি, বিকজ সি ইজ এ ক্রিমিনাল। এবং দুর্নীতির কারণে সে আজকে করাপ্ট, সে একুশ হয়ে সে আজকে কনভিক্টেড হয়েছে। সুতরাং এই পার্টি তো চলতে পারে না। একটা পার্টির নেতৃত্ব নাই, একটা পার্টির নেতৃত্ব শূন্য। একটা পার্টি কিভাবে চলবে? জনগণের কাছে আসতে পারে না, পিপুলের কাছে আসতে পারে না, পিপুলকে নিয়ে রাজনীতি করতে পারে না। যে কারণে ৭৬ জন লোকাল ইলেকশনে তাদের নেতারা তাদেরকে বয়কট করেছেন, প্রতিবাদ হিসাবে বলেছেন তোমাদের সিদ্ধান্ত রং, আমরা নির্বাচনের। বিএনপি নেতারা বলছেন যে মোট যে প্রার্থীর সংখ্যা সেই তুলনায় এই সংখ্যাটা নিতান্ত সামান্য। না, সামান্য হলেও এটা প্রতিবাদেরই তো অংশ। ৭৬ জনকে আপনি তো আপনি কন্ট্রোল করতে পারেননি। প্রথম পর্বে বলছি, সংসদ সদস্যদের আত্মীয়দেরও আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করতে পারছে না, সরে দাঁড়ানোর এটা তো অন্য পার্ট। বাট ৭৬ জন বিএনপির স্থানীয় নেতা নির্বাচনে অংশ নিয়ে কি বুঝিয়েছে যে নির্বাচনে না এসে, জনগণের কাছে না গিয়ে রাজনীতি করা যায় না।
এটা বিএনপির হাইকমান্ডের কাছে একটা বার্তা দিয়েছে তারা। এই বার্তার মধ্য দিয়ে হাইকমান্ড যদি বুঝতে পারে বুঝবে, না হলে লন্ডনে বসে বসে তিনি গীত গাইবেন, এই গীত গেয়ে গিয়ে বিএনপি আরও তলানিতে চলে যাবে। কারণ বিএনপি এখন সেই পদ্মার স্রোতের মতো স্রোত নেই। পদ্মার ওই পারে যেমন বালু জমে যায়, চর পড়ে যাচ্ছে, যে কারণে ইমরান সাহেব, প্রিন্স সাহেব, আপনি বলছেন আপনার কথা আপনি বলবেন, কিন্তু হতাশার গভীরে নিমজ্জিত বিএনপি। আওয়ামী লীগ সংকটের মধ্যে নেই, আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে দেশকে নিয়ে শান্তির পথে, উন্নয়নের পথে। ২৬ সালে উন্নয়নশীল বাংলাদেশ হিসাবে আওয়ামী লীগ বাংলাদেশ স্বীকৃতি পেতে যাচ্ছে। ডেভেলপমেন্ট এটা আপনার কাছে ইচ্ছান্বিত। আজকে কি পাকিস্তানের যে প্রধানমন্ত্রী বলেছেন শাহবাজ শরীফ, যে বাংলাদেশের উন্নয়ন দেখে তারা লজ্জিত হয়ে যান, এটা কি আপনি শোনেন নাই? তারাই বলছেন যে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়েছে, অর্থনৈতিক উন্নয়ন বেড়েছে, সেই কারণে আমরা লজ্জিত যে পাকিস্তান বাংলাদেশ ছিল একদিন আমাদের কাছে বার্ডেন বুঝা, আজকে সেই বাংলাদেশ আজকে স্বনির্ভর হয়ে যাচ্ছে। এরপরেও কি আপনি শোনেন না? তাদের কথা শুনবেন না। পাকিস্তানের কথা বললে আপনি বলবেন পাকিস্তানকে তো আপনারা অপোজি করেন। হ্যাঁ, অপোজি করেছি। তারপর শাহবাজ সাহেব তো স্বীকারই করে নিয়েছেন যে বাংলাদেশ উন্নয়নের পথে হাঁটছে। শেষের দিকে চলে এসেছে, জনাব প্রিন্স যদি আর কিছু যোগ করার থাকে। জি, আসলে আওয়ামী লীগ যে একটা, আমি আগেই বলেছিলাম যে আজকেও বক্তব্যে বলেছি, আওয়ামী লীগ এক দিনের বেলায় খাদের মধ্যে পড়ে গেছে। এই খাদ থেকে উঠার জন্য তারা নির্বাচন এবং উন্নয়ন নিয়ে সার্টিফিকেট জোগাড় করার কাজে ব্যস্ত। কখনো পাকিস্তান, কখনো হিন্দুস্তান, কখনো বাইডেন, কখনো অমুক, চীন, এদের সার্টিফিকেট দিয়ে তারা খুব বাহবা। আজকে পাকিস্তানের কথা বলতে আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন নাক ছিটকায়, দিনে বোধহয় তাদের গায়ে জ্বালা ধরে, সেই পাকিস্তানের প্রশংসার সার্টিফিকেট এখন কিন্তু তারা মার্কেটিং করে বেড়াচ্ছে। তলে তলে তারা কিন্তু পাক প্রেমিক হিসাবেই কিন্তু পরিচিতি লাভ করেছে। পাকিস্তানের প্রেমে তারা এখন হাবুডুবু খাচ্ছে। আজকে এই কথা তাদের বলতে লজ্জা লাগে না যে পাকিস্তানের তারা ইয়ে দিচ্ছে, অথচ সকাল বিকাল পাকিস্তানের বিরুদ্ধে বলে পাকিস্তানকে তলে তলে টনে টনে আম পাঠায়, আবার এখন সার্টিফিকেট জোগাড় করে। তো এগুলো বলে আওয়ামী লীগ তাদের দেউলিয়া পোনা রাজনীতিরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বলে আমি মনে করি। আর আরেকটি কথা, উনি অনেক কথাগুলো বলে গেলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান। বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে ওনারা ভয় পান বলেই, বা ওনাদের রাজনৈতিক শক্তিকে ভয় পান বলেই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ওনারা তাদেরকে দণ্ড দিয়ে তাদেরকে রাজনীতি এবং দেশ ছাড়া করতে চায়। বেগম খালেদা জিয়াকে তো চিকিৎসা না দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। এই হচ্ছে ওনাদের রাজনীতি। ওনাদের যদি এতই সাহস থাকে তাহলে কেন রাজনীতিকে ওনারা হাত করা পরিয়ে রেখেছেন? কেন তারা রাজনীতিকে অন্য দেশের পায়ে দিয়ে সঁপে দিচ্ছেন? আসলে এখানে রাজনীতিকে উন্মুক্ত করে দেন, রাজনীতিকে উন্মুক্ত করে দেন। জনাব বাবলু যদি আর কিছু যোগ করার থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আমি এখানে বলতে চাচ্ছি 2018 সালে আহমদ হোসেন সাহেব বললেন নির্বাচিত হয়েছে। 2018 সালে কি হয়েছে দেখেন, এখানে এটা উল্লেখ করা দরকার। বঙ্গবন্ধু কন্যা সবাইকে বিরোধী দল কামাল হোসেন সাহেবের নেতৃত্বে তখন জাতীয় ঐক্য ফ্রন্ট সবাই বঙ্গবন্ধু কন্যার সঙ্গে বৈঠক বসলেন। বঙ্গবন্ধু কন্যা এইভাবে বলেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আপনারা আমাকে বিশ্বাস করুন। সেই বিশ্বাসের মূলে কি হয়েছে? দিনের ভোট রাত্রে নিয়ে নিয়েছে। জি, এই জিনিসগুলো থেকে তো আমরা বের হইতে পারতেছি না। আর ওনারা দুইজন যুদ্ধ করছেন, কথা বাকযুদ্ধ চলতেছে। তা আমার কথা হলো, ভাই একটা সুস্থ ধারার রাজনীতি আমরা ফিরিয়ে আনি না। দেশটা আমার আপনার সবার। আর আমি 5 বছরের জন্য যেটা বলেছি, 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। আমরা এক দফার আন্দোলনে আছি, এটা সত্য। এক দফার আন্দোলন করে সেটা 5 বছর আমরা শেষ করে দিতে পারি, যদি আমরা সফল হতে পারি। আসলে ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। জি, সময় ফুরিয়ে গেছে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।